ইশফাক এলাহি চৌধুরী, আপনি আছেন আমাদের সঙ্গে। মানে একটা প্রশ্ন এই দুপুর থেকে আসলে চারিদিকে ঘুরপাক খাচ্ছে যে প্রশিক্ষণ বিমান আবার যুদ্ধ বিমান, সেটি আরবান এরিয়াতে প্রশিক্ষণ নিচ্ছিল। মানে জি, এটা যুদ্ধ বিমান প্রশিক্ষণার্থে উড়েছিল। জি, সেটা আরবান এরিয়াতে কেন? আরবান এরিয়াতে কেন? এটা তো খোলা মাঠে বা মানে যেখানে নদী আছে সে জায়গাটা হওয়ার কথা ছিল কি না আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন অবশ্যই। যে কোনো জায়গায় তো টেক অফ করলে যে স্কুলটা, সেটা তো আপনার এই রানওয়ে থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে। তো যে কোনো এয়ারক্রাফট সারাটা দিন যখন টেক অফ করে, ওই টেক অফের সোজা লাইন বরাবর ওই স্কুলটা, ল্যান্ডিং করতে গেলেও স্কুলটার, আমি এই মুহূর্তে জানি না যেটা টেক অফ করার সময় ছিল না ল্যান্ডিং করার সময় ছিল। ল্যান্ডিংও যদি করতে হয়, উত্তর থেকে যদি আসে সাভার হয়ে, ঠিক ওই স্কুলের উপর দিয়ে উত্তরার দিয়াবাড়ির উপর দিয়ে এসে উত্তরা হয়ে আমাদের ল্যান্ড করবে। এটা তো হলো ফ্লাইট পাথ, এটা হলো ফ্লাইট পাথ। জি, কিন্তু আমরা যতটুকু তথ্য পেলাম আইএসপি এর কাছে তথ্য 7টা 6-এ মানে একটা 6-এ উড্ডয়ন করেছে, ঠিক একটা 9-এ বিধ্বস্ত হয়েছে। তার মানে উড্ডয়নের পরপরই এটা তো মাত্র, আপনি যদি স্ট্রেট ডিস্টেন্স দেখেন তাহলে টেক অফের পয়েন্ট থেকে আপনার জাস্ট উত্তরা পার হয়ে দিয়াবাড়িতেই তো স্কুলটা, একদম সোজা এক লাইনে। জি, সে জায়গাটায় ওই যে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, F7 বিমানটা নিয়ে যে কথাবার্তা হচ্ছে নানা ধরনের, আমি কাগজেও ঘাটতে দেখলাম যে এই বিমানটার তৈরি করা বা বিমানটা যান্ত্রিক বিভিন্ন বিষয় নিয়ে নাকি নানা ধরনের অভিযোগ আছে। যেমন একটা কথা খুব বারবার আসছিল যে পাইলটের যে ইজেক্ট করার সিস্টেমটা, এটা নাকি অনেক সময় কাজও করে না। এই বিমান নিয়ে কোনো রকম অভিযোগ কি আপনারা পেয়েছেন কখনো? কথা হচ্ছে যে টেক অফের পরেই এবং ল্যান্ডিং এর আগে এই সেটা হচ্ছে দুনিয়াতে, পৃথিবীতে যত অ্যাক্সিডেন্ট হয় তার অধিকাংশই এই সময়টাতেই হয়। আপনি দেখেছেন, মানে যত অ্যাক্সিডেন্ট হবে যত বেশি হয় টেক অফের সময় অথবা ল্যান্ডিং। এটা হয়তো টেক অফের পরে 2 মিনিট পরে হয়েছে, উচ্চতা খুব বেশি ছিল না, এবং এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা তো আমরা জানি না। তবে এখানে এই এয়ারক্রাফটটা, যে কোনো এয়ারক্রাফট, সেটা পুরনো হতে পারে নতুন হতে পারে, যখন কমপ্লিটলি সার্ভিসেবল ছাড়া কোনোদিনই উড়বে না। হ্যাঁ, এটা পুরনো হলেও এয়ারক্রাফট গুলো কন্টিনিউয়াসলি একটা কত ঘন্টা ফ্লাই করার পরে একটা মেনটেনেন্সে যায়, আবার মেজর মেনটেনেন্সে যায়, ওভারহলিং হয়, ইঞ্জিন পরিবর্তন করতে হলে ইঞ্জিন পরিবর্তন হবে, ইলেকট্রনিক্স কোনো হলে সেগুলো পরিবর্তন করে এয়ারক্রাফটটা ফুললি সার্ভিসেবল না হলে কখনোই সেটা এয়ারক্রাফট উড়বে না। আর ওই ইজেকশন সিস্টেম যেটা বলছেন, আমার জানার মতে এখানে 0-0 ইজেকশন সিস্টেম আছে, যে আপনার গ্রাউন্ড থেকেও সে টেক অফ করে, মানে একটা স্থির এয়ারক্রাফট থেকেও ইজেক্ট করে সে যখন ল্যান্ড করবে তখন সে বেঁচে যেতে পারে। তবে যেহেতু টেক অফের পরে কিছু একটা হয়েছে, এখন ওই কোন অ্যাঙ্গেলে হয়েছে, পাইলট সেই রিয়াকশন সময় পেয়েছে কিনা সেটা জানি না। তো নিশ্চয়ই সে যদি ইজেক্ট করতো তাহলে সে বেঁচে যেত। তো এবং তার যদি না বাঁচবে, মানে প্যারাশুট ইজেক্ট করলে তো সে প্লেনের ভিতরে আর বসা অবস্থায় পাওয়া যেত না, তাই না? সে ইজেক্ট করার কোনো সুযোগ পায়নি। জি, এই অবস্থায় অবশ্য ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম কিছুক্ষণ আগে মারা গেছেন, আইএসপি এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আমি ওই যে কথাটা বলছিলাম একটু আগে আসি, যে আরবান এরিয়াতে কেন হলো, এটা নাকি এরকম নিয়ম আছে, আমি জানি না, আপনি ভালো বলতে পারেন, যে এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের এটি ছিল শেষ ফ্লাইট অপারেশন, যেটির মাধ্যমে সে তার সর্বশেষ ক্যাপ্টেন্সি বা যেটাই বলি না কেন তার প্রশিক্ষণ সমাপ্ত করবে। সেটি আরবান এরিয়াতে নাকি হয়, আমি জানি না, তাই কি? আরবান এরিয়া ছাড়াই ঢাকার যে আমাদের বিমানবন্দরটা, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের চারিদিকেই তো আরবান এরিয়া। আমি আবার বলছি যে টেক অফ করার প্রথমে আপনি যদি উত্তরের দিকে টেক অফ করেন, টেক অফ করার প্রথমেই আপনি পাবেন উত্তরা, রাইট? উত্তরার পরে পাবেন দিয়াবাড়ি, তারপরে পাবেন সাভার, তারপরে আরো আগে ফ্লাই করলে হয়তো আপনি যাবেন টাঙ্গাইল হয়ে আপনি উত্তরে যাবেন। আবার দক্ষিণে যদি আপনি টেক অফ করেন প্রথমেই পাবেন আপনার নিকুঞ্জ, তারপরে পাবেন বারিধারা, তারপরে গুলশান, তারপরে পাবেন রামপুরা হয়ে আপনার প্রত্যেকটা ফ্লাইট যায়, দিনের হোক রাতে হোক। তো এগুলো সব আরবান এরিয়া। আমাদের এয়ারফিল্ড, এই এয়ারপোর্টটা যখন তৈরি হয়, এটা 1962 সালে এটার ফাউন্ডেশন লে করা হয়েছিল, 1962। আর আজকে হলো, এবং হলো অপারেশনে গেল অ্যাবাউট 92 অথবা 91-এর দিকে এটা চালু হলো।
বিকজ ইয়ের জন্য, অথবা না তারও আগে 1980-র দিকে। তো এই যে তার শহর তখন কোথায় ছিল? এই যখন 1962 সালে উত্তরা কি ছিল? না, কিছু ছিল না, গ্রাম ফাঁকা ছিল, জায়গা ছিল, রাইট। হ্যাঁ ফাঁকা জায়গা ছিল, শহর থেকে কত দূরে। আমাদের তেজগাঁর পরেই শহর শেষ, তারপরে ক্যান্টনমেন্ট, তারপরে ঢাকা শহর ছিল না। এখন এই ঢাকা শহর কোথায় চলে গেছে? আমি আবার আরেকটা চ্যানেলেও বলেছি, আজকে থেকে প্রায় 10-15 বছর আগে, আরো বেশি হবে, আমাদের প্ল্যান ছিল যে একটা নতুন আন্তর্জাতিক বিমানবন্দর হবে আপনার ইয়েতে, আড়িয়ল বিল এলাকায়, আমাদের ওই পারে, বুড়িগঙ্গার ওই পারে আড়িয়ল বিল এলাকায়, যেটা আন্দোলনের কারণে মাঝখানে বিগত সরকারের সময় বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সেটা ওই স্থানীয় কিছু গন্ডগোল হলো, কিছু লোক মারা গেল, ওরা জমি দিবে না। বাংলাদেশে আপনি বিরান এলাকা কোথায় পাবেন? ওই আড়িয়ল বিল এলাকা সম্পূর্ণ খুবই সুন্দর একটা স্থান ছিল, যেখানে আমরা একটা আন্তর্জাতিক বিমানবন্দর করতে পারতাম, এবং সেটা শহর থেকে তখন কম্পারেটিভলি শহর থেকে দূরে ছিল, ওখানে কোনো আবাদি ছিল না, অনেক ছোট ছোট ইয়ে ছিল। বাংলাদেশে যে কোনো জায়গায় ইয়ে করতে হলে প্রথমেই তো হয় যে আপনার মানুষকে উচ্ছেদ করতে হবে, এবং সেটা অত্যন্ত আনপ্লেজেন্ট, ওদেরকে কেউ যেতে চায় না, তাই না? তো এখানে আমাদের এখন এই ইয়ে নিয়েই পড়ে থাকতে হবে আগামী অনেক দিন, কারণ এবং শহর তো বাড়বেই, এবং হাই রাইজ অনেক চেষ্টা করা হয় যে ওই অন্তত ফ্লাইট প্লাতে যেন হাই রাইজ হয় না, কিন্তু সমস্ত নিয়মকানুন বাধা ইয়ে করেও দেখেন আপনি, গুলশানের দিকে দেখেন, বারিধারার দিকে দেখেন, আপনার, আমি উত্তরা সম্বন্ধে অতটুকু জানি না, বা ওখানেও হয়তো ভায়োলেট করে, সমস্ত আইন কানুন ভায়োলেট করে হাই রাইজ বিল্ডিং করা হয়েছে। তবে এখানে এটাই বাংলাদেশের, আমি বলবো যে আমাদের এই অর্ধ শতাব্দীর ইতিহাসে এইটাই সব থেকে করুণ ঘটনা, কারণ এর আগেও বিমান দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলা জনবসতি মানে এলাকায় ঘটেনি। এইটা যদি ধরেন আরো 10 গজ এদিকে হতো, তাহলে হয়তো মাঠের মাঝখানে হতো, তাই না? এটা একদম, হ্যাঁ, একদম মাঠটা একদম কাছে ছিল, মাঠ পেরিয়ে তারপর ক্যান্টিনে ঢুকে পড়েছে। আর আরেকটু যদি আরো 1 মিনিট হলেই কিন্তু ওটা ওই দিয়াবাড়ি পার হয়ে আপনার ওই ইয়ের দিকে চলে যেত, আপনার সাভারের দিকে বা ইয়ে দিকে। তো আপনার ইটস এ ব্যাড লাক। তবে এই মুহূর্তে কিছুই বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না ইনভেস্টিগেশন কমপ্লিট হয়। তবে এইটা আমি বলবো যে প্রত্যেকটা এয়ারক্রাফট তার একটা শিডিউল আছে, একটা শিডিউল সার্ভিসিং হয়। আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল স্টাফ তারা স্যাটিসফাইড, তাহলে এয়ারক্রাফট আমরা বলি ফ্লাইট লাইনেই আসবে না, মানে ফ্লাইং এর জন্য আসবে না। তারপরে পাইলট যে এগুলো চেক করে, তারপরে ইঞ্জিন স্টার্ট হয়, ইঞ্জিন স্টার্ট হয়ে ট্যাক্সি আউট করে যায়, ট্যাক্সি আউট করে সে ট্যাক্সি পয়েন্টে যায়। কোনো স্টেজে যদি এমন কোনো হয়, কিছু হয় যে সে শিওর নয়, তখন সে এই ফ্লাইটটাতে নাও যেতে পারে, সে প্লেনটাকে ঘুরিয়ে আবার ব্যাক চলে আসতে পারে। আবার টেক অফ করার পর এখানে কি ঘটেছে সেটি আসলে হ্যাঁ, এখন সবশেষ তো মানে তদন্ত করা ছাড়া বা ব্ল্যাক বক্সটা বের করা ছাড়া কিছু পাওয়া যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী, অনেক কৃতজ্ঞতা। তারপরে আমরা অনেকগুলো মানুষ হারালাম, আরও কতজন হারাবো যারা আহত আছে এখনো আমরা জানি না। আমরা আশা করি না যে একটি মানুষের জীবনও যাক। এই বিমান দুর্ঘটনাটা আজকে সারা দেশে শুধু নয়, সারা বিশ্বে যেভাবে মানুষের মন নাড়িয়ে দিয়েছে।